এলাকার ব্যবসাদার বন্ধু, এলাকার টোটো চালক, অটো চালক বন্ধুরা, সবাইকে গণতান্ত্রিক অভিনন্দন জানিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে দু একটা কথা আমরা পথসভার মঞ্চ থেকে উপস্থাপন করব। এলাকার সবার শিক্ষিত, জ্ঞানী, রাজনৈতিক সচেতন মানুষ সবাই টিভি দেখেন, খবরের পাতায় নজর রাখেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। তাই অনেকে আমাদের থেকে অনেক ভালো কিছু জানেন। আমরা ভারতবর্ষের রাজনীতিতে, পশ্চিমবাংলার রাজনীতিতে রাজনীতিকে বিকৃত করে দু একটা রাজনৈতিক দল তারা মানুষকে ভুল বুঝিয়ে নিজেদেরকে শক্তিশালী করবার চেষ্টা করছে। আমরা জানি যখন তৃণমূল এসেছিল ৩৫ বছরের ভাবজমানার অবসান ঘটিয়ে কংগ্রেস সহযোগিতা করেছিল বাংলার মানুষকে নতুন সূর্য দেখাবার জন্য, বাংলার মানুষকে নতুন ভোট দেখাবার জন্য। কিন্তু আমরা কি দেখলাম, কিছুদিন পর বাংলার মানুষ যে স্বপ্ন, বাংলার মানুষ যে আকাঙ্ক্ষা, যে আশা নিয়ে এই তৃণমূল সরকারকে রাজ্যের ক্ষমতায় আসীন করেছিল, আমরা তার হিতে বিপরীত ফল দেখতে পারলাম। তৃণমূলের নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এলাকা ভিত্তিক এক একজন করে দাদা তৈরি হলেন, এক একজন করে শক্তিশালী নেতা তৈরি হলেন। তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করে তৃণমূলটাকে রামাকলির মতো গায়ে দিয়ে, পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে, সমাজ বিরোধীদেরকে কাজে লাগিয়ে, সাধারণ মানুষের কথা না ভেবে, দেশের উন্নয়নের কথা না ভেবে, গরিব মানুষের কাজের ব্যবহার না দেখে, সমাজের উন্নতি না দেখে তারা যে যার মতন আখের গোছানো শুরু করলো, সেটা বনগাঁওতার আওতার বাইরে যায়। আজকে বনগাঁর মানুষ অস্বীকার করতে পারবেন না, এত অদৃশ্য ভয়, ভাই বস, এত অদৃশ্য আতঙ্ক বনগাঁর ব্যবসাদার থেকে শুরু করে, টোটো চালক থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে নিয়ে রাতের ঘুম কেড়ে গেছে। এত আতঙ্ক, এত ত্রাস মানুষের মনের ভিতরে কাজ করছে, কখন কি হয়, কখন কি হয়। আজকে আমরা সেই ত্রাসের যুগে দাঁড়িয়ে, আপনারা চোখের সামনে দেখেছেন বনগাঁয় কি হারে তৃণমূল নেতৃত্ব দ্বারা সিপিএম এর পার্টি অফিস, কংগ্রেস পার্টি অফিস, সিপিএম এর ক্ষুদ্র ক্ষুদ্র পার্টি অফিস, আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র পার্টি অফিসগুলো দখল হয়েছে। কিছুদিন আগেই বনগাঁ শহরের সব থেকে সুনামধন্য, যেটা পার্টি অফিসের থেকে বেশি গর্বিত জায়গা, যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বসে পথের পাঁচালীর সূচনা করেছিলেন, যেখানে ডাক্তার বিধানচন্দ্র রায়ের মতন, যেখানে কবি সাহিত্যিকদের ওঠা বসা ছিল, যেখানে পথের পাঁচালীকে পুরস্কৃত করবার জন্য প্রথম আলোচনা শুরু হয়েছিল, সেই কংগ্রেসের নিচুতলা পার্টি অফিসে আক্রান্ত হয়েছিল। হ্যাঁ, শোনা যাচ্ছে। একটা অদৃশ্য ছায়া মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়াতে। আমরা জানি ধর্মের কল বাতাসে বাজে, আমরা ধর্মে বিশ্বাসী। আচ্ছা, আমরা ত্রাসে থাকি, আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্ত কিছুক্ষণ পরে করুন। কিন্তু আমাদের থেকেও তারা বেশি ত্রাসে থাকে, তাদের আচার ব্যবহারে তা প্রমাণ করে নেয়। আমরা যখন রাতের অন্ধকারে 12টার সময় বাড়ি থেকে যখন কাজ সেরে একটা মোটর সাইকেল কিংবা সাইকেলে একা একা মনের সুখে গান করতে করতে বাড়ি চলে যায়, তখন সেই সব বাবুদের পেচ্ছাপ লাগলে বাথরুমে যাওয়ার জন্য 10 জন বডিগার্ড ডাকতে হয়। তার থেকে শান্তি আমরা উপভোগ করি না। পরে ফোন করছে। সেই সমস্ত বাবুদের বাথরুমে যাওয়ার জন্য 10 জন বডিগার্ড ডাকতে হয়। আমার মতন সাধারণ কর্মীদেরকে 10 জন কর্মী থেকে বাড়ি যেতে হয় না।
এটাই আমাদের প্রাণ। আজকে সেই ত্রাসের অবসান ঘটাতে, সেই ব্যবসাদারদের শান্তি ফিরিয়ে দিতে, ট্রেনচালকদের শান্তি ফিরিয়ে দিতে একটা মিথ্যার ভুলঝুরি ছড়িয়ে মানুষকে ভুলপথে পরিচালনা করে আবার যদি তারা ক্ষমতায় আসতে পারে, তাহলে আগামী 5 বছর গ্যারান্টি দিয়ে দিচ্ছি, যত সন্ত্রাসে আপনারা ছিলেন তার থেকে বেশি সন্ত্রাস আপনাকে আগামী দিনগুলো পা রাখতে হবে। মানুষ থাকবে, স্বাধীনতা থাকবে না, মানুষের কথা বলার অধিকার থাকবে না, ছাত্রদের পড়াশোনার সুযোগ থাকবে না, বেকারের চাকরির সুযোগ থাকবে না। পূর্ববর্তী বক্তা ইতিপূর্বে বলে গেছেন টোটো চালক, অটো চালকদের কথা, এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি হবে। আপনারা জানেন এরা কত বড় মিথ্যাচর। এরা জলপাইগুড়ির কথা বন্যায় এসে বলবে যে জলপাইগুড়িতে এই করে দিয়েছি, জঙ্গলমহলের কথা বন্যায় এসে বলবে জঙ্গলমহলে এই করে দিয়েছে। এরা কি করে আর এরা কি করতে পারে না, বন্যার মানুষটা হারে হারে টের পেয়েছে। আপনাদের মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় আরেক মাইকে দখল করে সেখান থেকে রেল লাইন উদ্বোধন হবে, রেল লাইনটা কোথায় যাবে, বাগদায় যাবে। আমরা খুব আনন্দ পেয়েছিলাম। বাগদা, চাঁদা বাজার, হেলেঞ্চা বাজারের ব্যবসায়ীরা, ছাত্রছাত্রীরা মিষ্টি খেয়েছিল, বাজি পুড়িয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় এসে আরেক মাঠে রেল লাইনের উদ্বোধন করে গেলেন। আগামী দিন বাস ট্রেনে করে আর বন্যার কলেজে যেতে হবে না, আগামী দিন বাস ট্রেনে করে আর আমাদের মন্দির স্টেশনে যেতে হবে না। আমরা খুব আনন্দ পেয়েছিলাম। আমরা ভেবেছিলাম সেই মাইকে কখন প্রতিধ্বনি ফুটে উঠবে যে আপনার বাগদা যাবার গাড়ি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। আজও ছাড়েনি, আজও ছাড়তে পারেনি। আমরা সেদিনকে দেখেছিলাম পঞ্চার বুকে আরসমাত রেল বাজার দিয়ে রেল পুলিশ দিয়ে 3 দিন 4 দিন অবরোধ করে দেওয়া হয়েছিল। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন যে বাগদা টু পান্না রেল লাইন উদ্বোধন করবার জন্য। সেখানে প্যান্ডেল হয়েছিল, অস্থায়ী পায়খানা বাথরুম করা হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য কয়েক লক্ষ টাকা ক্ষতি করে। সেখানে কয়েকদিন আধা সামরিক বাহিনীর মিলিটারিদের দিয়ে, রেল পুলিশদের দিয়ে জায়গাটাকে দখল করে দেওয়া হয়েছিল। আমরা শুনেছিলাম তার সঙ্গে একটা ইনডোর স্টেডিয়াম হবে আরেক মাঠে। হয়েছে চোখের সামনের উদাহরণ, যে মানুষটা আমার উঠোনে দাঁড়িয়ে আমাকে ঠকিয়ে গেল, যে উঠোনে দাঁড়িয়ে বনগা থেকে পান্তার মানুষদেরকে প্রতারণা করে গেল, যে মানুষটার চোখের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে একটা মিথ্যা কথা বলে গেল, আজও পর্যন্ত রেল লাইনটা দূরের কথা রেলের একটা পাথর করতে পারেননি। তৃণমূল বন্ধুরা, জবাব আছে আপনাদের কাছে। বলতে পারবেন কেন রেল লাইনটা হলো না? যদি না হয়ে থাকে কেন মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন? কেন আশায় বুক ভরিয়েছিলেন? বাগদা হলেন চাঁদার বাজারের লোকগুলো, ব্যবসাদারদেরকে, ওইখানকার ছাত্রছাত্রীদেরকে, তারা তো সবাই আশা ছিল যে আমাদের আর সমস্যা থাকবে না, ট্রেনে উঠবো, ট্রেন চাঁদা বাজারে থামবে, ট্রেনে উঠবো, ট্রেন ধরমপুকুর বাজারে থামবে, আমরা বনগায় চলে যাব। কোথায় গেল সেই আশা? আসলে কি জানেন তো, একটা মিথ্যা ফুলঝুরি, এখানকারের কথা ওখানে আর ওখানকারের কথা এখানে এসে বলে বেড়ান। মমতা দিদি ভাই নন্দীগ্রাম থেকে আসছিলেন, আপনারা সবাই জানেন। সারা রাজ্যব্যাপী বলে বেড়াচ্ছে পশ্চিম বাংলার স্বাস্থ্য দপ্তর এত উন্নত হয়েছে, বিদেশ নাকি দখল করছে, পশ্চিম বাংলার কাছ থেকে শিক্ষা নিচ্ছে যে পশ্চিম বাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নয়ন হলো কি করে। কি হয়েছিল সেদিনকে? ট্যাক্সিতে গাড়িতে ওঠার সময় জনগণের ভিড়ে পায়ে একটা চাপ লেগেছিল, যেটাকে আমরা সাধারণ ভাষায় বস্তা বলে থাকি। কদিন হলো দিদি ভাই? কদিন হলো? আজ 20 দিন পার হয়ে গেছে। আপনার স্বাস্থ্য ব্যবস্থা এত উন্নত হয়েছে যে আপনার নিজের পায়ের মচকা ছাড়াতে পারে না। কিসের স্বাস্থ্য উন্নয়ন? কেন 20 দিনে আপনার পায়ের মচকা ছাড়লো না? আমি ভাবলাম চোটটা নাই, মারাত্মকই হয়েছে। বলছেন স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হয়েছে, নন্দীগ্রাম থেকে শুরু করে কলকাতা পর্যন্ত এমন একটা স্বাস্থ্য কেন্দ্র আপনি করতে পারেননি যে কলকাতায় না এসে নন্দীগ্রামের আশেপাশে কোনো স্বাস্থ্য কেন্দ্রে আপনি চিকিৎসা করাতে পারছেন।
সেটা সম্পূর্ণ মিথ্যা কথা, ধাপ্পাবাজি কথা। আপনি চলে এলেন কলকাতায়, নন্দীগ্রাম থেকে কলকাতা পর্যন্ত একটা হসপিটাল, একটা স্বাস্থ্যকেন্দ্র আপনি পেলেন না। আপনার 11 বছরের জামানায় কিছু করতে পারলেন না। আপনার পাটার মোচকা লাগলো সারাবার জন্য, এখনো ব্যান্ডেজ তুলতে পারেনি। আমরা দেখলাম প্রথম দিনকে প্লাস্টার হলো, পরের দিনকে সেই প্লাস্টার কাটা হলো, তারপরে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে একটা হুইল চেয়ারে ঘুরে বেড়াতে শুরু করলেন তিনি ভাই। কারা বেড়েছে, কারা অত্যাচার করলো? আপনার পুলিশ দপ্তর ব্যর্থ, নিষ্ক্রিয়, তারা বিক্রি হয়ে গিয়েছে। পুলিশ দপ্তর এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, আপনার নেতাদের তাড়াতাড়ি করতে করতে পুলিশ বুঝে গিয়েছে, ফেলা করি মাকতেল, তুমি কি আমার পর? পারলো না কেন? আপনি তো মুখ্যমন্ত্রীর সাথে সাথে পুলিশ মন্ত্রীর পদ আপনার, পশ্চিম বাংলার পুলিশের দায়ভার তো আপনার কাজের উপরে পড়ে। যদি সেই দিনকে কোনো আতঙ্কবাদী সমাজবিরোধী চক্রান্ত করে আপনার পায়ের উপরে আঘাত এনে থাকে, আজও পর্যন্ত কেন সেই পুলিশ সেই অপরাধীদেরকে গ্রেফতার করতে পারলেন না? কেন অপরাধীদের গ্রেফতার করতে পারলেন না? একজনকে ধরে কেন বলা হলো না যে এরা সিপিএমের চক্রান্তকারী, এরা কংগ্রেসের চক্রান্তকারী, এরা আইএসএফের চক্রান্তকারী? মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, আজকে তিনি ধরা পড়েছেন, দেখাতে পারলেন। আসল কথা সন্দেহ চক্রান্ত করেছেন প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোর সারা বাংলাটাকে ঘুরে ঘুরে দেখেছে, দিদি এবার আর থাকছে না, দিদির আর কোনো থাকার জায়গা নেই। বাংলার মানুষ আর দিদিকে চাইছে না, মরছে মানুষ, কাঁদছে মা। এই তৃণমূল আর না, এ রং লেগেছে বাংলার আনাচে কানাচে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় একটা সুকৌশল, একটা চক্রান্ত করে সেই নন্দীগ্রাম কাণ্ডে নিজের পা ভাঙাকে মানুষের সিম্পথি তৈরি করে ভোট আদায়ের ব্যবস্থা করেছিলেন। যারা টিভির পাতায় চোখ রাখেন, যারা খবরের কাগজে চোখ রাখে, তারা দেখবেন আমরা এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের যত পথসভা, যত জনসভা দেখেছি, মঞ্চের পাশ দিয়ে ব্যারিকেড করা হতো, আর সেই ব্যারিকেড দিয়ে ফুলে তোড়া দিয়ে সাজিয়ে ফেলা হতো। এত পরিমাণে ফুল লাগানো হতো যে হাঁটু পর্যন্ত মঞ্চে কারণ দেখা যেত না। দেখবেন টিভিতে আপনারা হাজারো বার দেখেছেন, পুরনো ফুটেজ গুলো টেনে বের করে দেখবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন পায়ে লাগলো, তখন মঞ্চগুলোর পরিস্থিতি দেখবেন, মঞ্চের সামনে আর ফুল লাগানো হয় না, মঞ্চের সামনে ব্যারিকেড দিয়ে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ফুলের উপরে একটা ভাঙা পা খাড়া করে দিয়ে মানুষকে পা দেখায়। মঞ্চে যদি ফুল লাগানো হতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের পা দেখা যেত না। একটা সিম্পথি আদায়ের চেষ্টা করছে। আমরা দেখেছি প্রার্থীদের হাত উঁচু করে ভোট আদায় করবার কথা, আমরা দেখেছি প্রার্থীদের হাত জোর করে ভোট আদায়ের কথা বলে, আমরা দেখেছি প্রার্থীদের প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায়ের কথা বলে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেসব ভুলে খেয়ে ফেলে দিয়েছে। তার প্রতিশ্রুতিতে কেউ বিশ্বাস করে না, তার হাত উঁচুতে কেউ বিশ্বাস করে না, তার কথার উপরে কেউ আস্থা রাখে না, তাই হাত আর দেখাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে পা দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছেন, একটা নতুন সুকৌশল, ভাঙা পা যদি দেখে কেউ ভোট দেয়। দেবেন না, প্রত্যেকটা মানুষ বুঝে গিয়েছে একটা সন্ত্রাস, একটা মিথ্যা সাম্প্রদায়িক শক্তিকে তারা ভোট দিয়ে ফেলেছিল। তারা বুঝে গিয়েছে যে সমস্ত কর্মীরা তৃণমূল বিজেপির পিছনে ঘুরে বেড়ান, তাদের উদ্দেশ্যে বলি, একটা আবেগে আপনাদের ভর করেছে, একটা আবেগ আপনাদের তাড়া করে নিয়ে বেড়াচ্ছে। আগে আপনাকে সুপ্রতিষ্ঠিত করতে পারবে না। যারা বাংলার প্রথম রাজনৈতিক দল হিসেবে তৃণমূলটা শুরু করেছিলেন, তাদের সঙ্গে আমাদের মতন বহু কর্মীরা ছিল, তাদের সঙ্গে আমাদের মতন সাধারণ মানুষ ছিল। আজকে তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন 1 টাকার থেকে লাখ টাকায় পৌঁছেছে, লাখ টাকার থেকে কোটি টাকায় পৌঁছেছে, যার একটা মোটর সাইকেল ছিল, যার 5টা স্করপিও হয়েছে। ও বন্ধু, তোমরা যারা মিছিল করেছো, তোমরা যারা পথ অবরোধ করেছো, তোমরা যারা তৃণমূলকে প্রতিষ্ঠিত করবার জন্য বুকের ঘাম পায়ে ফেলেছো, মাথার ঘাম পায়ে ফেলেছো, তোমাদের কি হয়েছে? তোমরা যে টিভিতে ছিলে সেই টিভিতেই বসে আছো, তোমাদের কোনো পরিবর্তন হতে পারে। একটা জিনিস হচ্ছে, কিছু ছেলের হাতে আগুনে অস্ত্র তুলে দেওয়া হয়েছে, কিছু ছেলেকে মাথা চাপড়ে বলা হয়েছে আমি তো তোর পাশে আছি, কিছু ছেলেকে বলা হয়েছে যা প্রতিদিন মদ খাচ্ছে আমার,
সে মদ খেয়েছে, সে মদ খেয়ে তৃণমূলী পতাকা মাথায় নিয়ে তারা সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে। বাংলার এই ধরনের ঘুরলে কয়েকশো মানুষকে এই তৃণমূলীরা পিটিয়েছে বিনা কারণে, শুধু তৃণমূলের বিরুদ্ধে কথা বলবার জন্য। আর ভয় নেই বন্ধু, যারা এই সন্ত্রাস করত, যারা আতঙ্ক সৃষ্টি করত, আপাতত বর্তমান ইলেকশনের পজিশন থেকে তারা এখন আতঙ্কগ্রস্ত। মারবার দিন ফুরিয়ে গেছে, মার খাবার দিন এসছে, তাই তারা যে যার মতন ঘরে ওঠার ব্যবস্থা করছে। আজকে মনে রাখতে হবে, পুরোনো দিনের কথা ভুলে গেলে হবে না। আমরা বাংলাতে যখন আমফানের ঝড়ে, আমরা যখন বন্যাতে করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে হাত দিয়ে সাহায্য করতে পারেনি, আমরা গায়ে গোবরে খেটে আমরা মানুষকে যেভাবে পরিষেবা দিয়েছিলাম, তখন তৃণমূলী বন্ধুরা চাল চুরিতে ব্যস্ত ছিল। আমফানের সময় তৃণমূলী বন্ধুরা ত্রিপল চুরিতে ব্যস্ত ছিল। আপনারা খবরের কাগজে দেখেছেন, বিভিন্ন পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েতের মেম্বাররা আমফানের চাল চুরি করে, আমফানের ত্রিপল চুরি করে তারা কান ধরে উদ্বোস করছে, জনগণের সামনে তারা হাঁটু গেড়েছে। তারপরেও যদি আপনাদের লজ্জা না হয়, তাহলে তো বলবো লজ্জা নেই ওর পোষ্যকালে, বেপ উঠেছে তোমরা গালে। যার দোকান কাটা সে গ্রামের মধ্য দিয়ে যায়, আর যার এক কান কাটা সে শহরের মধ্য দিয়ে যায়। আজকে আপনাদের কোনো জায়গায় লজ্জা নেই, আপনাদের দোকান কেটে দিয়েছে। আপনাদের লজ্জা শরম নেই, আপনাদের আর ঘৃণা বলে কিছু নেই। আমরা কি দেখলাম, ফর্ম তো তৈরি হচ্ছে নানা রকমের ফর্ম, খাদ্য সাথীর ফর্ম, সবুজ সাথীর ফর্ম, যুবর ফর্ম, বেকার লোনের ফর্ম, সাইকেলের ফর্ম, স্কুল ব্যাগ পাবে তার ফর্ম, তার সঙ্গে আর একটা ফর্ম তৈরি হয়েছিল। আপনাদের কি খেয়াল আছে? খেয়াল করে দেখুন, ভিডিওতে পঞ্চায়েত মেম্বাররা একটা ফর্ম জমা দিয়েছিল, ভুলবশত আমার নামে এই টাকাটা এসে গেছে, যে টাকাটা আমি ফেরত দিতে চাই। চোরের টাকা ফেরত দেওয়ার ফর্ম, টাকা চুরি করে ফেরত দেওয়ার ফর্ম। আজকে মাইক দেবে উন্নয়নের কথা বলছে না, আগামী ভবিষ্যতের কথা বলছে না, ছাত্র যুবর কথা বলছে না, বেকার ছেলেদের চাকরি পাচ্ছে না সে কথা বলছে না, জিএসটির জন্য হাজার হাজার ব্যবসাদার ক্ষতিগ্রস্ত হয়েছে সে কথা বলছে না, একে অপরের প্রতি কাটা ছোড়াছুড়ি করছে। বিজেপি বলছে তৃণমূল খারাপ, আর তৃণমূল বলছে বিজেপি খারাপ। একে অপরের প্রতি গু ছোড়াছুড়ি করছে, একে অপরের প্রতি নোংরা ছোড়াছুড়ি করছে। একটা ছোট্ট গল্প মনে পড়ে যায় গোপাল ভাঁড়ের। গোপাল ভাঁড়ের রাজা কৃষ্ণচন্দ্র, দুজনের মধ্যে বাঘ যুদ্ধ হতো, কে কাকে পরাজিত করতে পারবে, কে কাকে ছোট করতে পারবে। রাজা কৃষ্ণচন্দ্র সকালবেলায় উঠে গোপাল ভাঁড়কে দেখে বলছে, গোপাল ভাঁড় আমি একটা স্বপ্ন দেখেছি। বলছে, রাজা মশাই কি স্বপ্ন? তো বলছে, আমি আর তুমি প্রাতঃভ্রমে যাচ্ছিলাম, পাশে একটা গুয়ের পুকুর ছিল, তুমি সেই গুয়ের পুকুরে পড়ে গেছো। বলছে, রাজা মশাই তারপরে? বলে না, তারপরে আর দেখিনি। তো বলছে, আপনার আমার কি দিল জানেন? গোপাল ভাঁড় তো চতুর। বলছে, তারপরের স্বপ্ন কিন্তু আমি দেখেছি। বলছে, কিরকম দেখলে গোপাল তুমি তারপরের স্বপ্ন? বলছে, হ্যাঁ রাজা মশাই, আমি গুয়ের গর্তে পড়ে গেলাম, চারিদিকে খুঁজে আপনি কাউকে কিছু পেলেন না, আপনি আমার হাত ধরে তুললেন, আমার সারা গায়ে গু লাগা, কোনো জায়গায় ধোয়ার জায়গা নেই, পরিষ্কার জায়গা নেই, আপনি রাজা মশাই নিজেই চেটে আমার গায়ের গু পরিষ্কার করতে লাগলেন। আজকে তৃণমূলের গু বিজেপি চেটে পরিষ্কার করছে। তৃণমূলের নোংরা মাখা তৃণমূল আজকে বিজেপি চেটে পরিষ্কার করছে। অমিত শাহ বক্তৃতা দিচ্ছে, চোর বাদ দিয়ে পশ্চিম বাংলার সরকার তৈরি হবে। তৃণমূলের চোর পশ্চিম বাংলায় রাখবো না। পিছন দিকে তাকিয়ে দেখবেন, সমস্ত তৃণমূলের চোরে ভরা। লকেট থেকে শুরু করে শঙ্কর সিং, দুলাল বর, বিশ্বজিৎ দাস, অর্জুন সিং, হাজারো নেতা তৃণমূল পিছনের সারিতে বসিয়ে রেখেছে, যাদের নামে সারা
দিয়ে বলছেন যে চোরের রাজ্য রাখবো না। কি আশ্চর্য কথা! আকাশেতে মাল্লার ঢিল লাগলে পালা গেছে আর হাঁটু বেয়ে রক্ত পড়ে চোখ গেল রে বাবা। কথাগুলোর যেমন মানে হয় না, এই তৃণমূল বিজেপির যে রাজনীতি, এই রাজনীতির কোনো মানে আছে বলে আমাদের মনে হয় না। কি বলছেন বিজেপি? প্রতি মুহূর্ত বলছেন সোনার বাংলা বানিয়ে দেবেন, সোনার বাংলা বানিয়ে দেবেন। যে সমস্ত রাজ্যে এতদিন ধরে বিজেপি শাসনে চলছে, কোন রাজ্যটা সোনা দিয়ে তৈরি করা হচ্ছে, বিজেপি বন্ধুরা এখানে দাঁড়িয়ে বলতে হবে যে আমরা অমুক রাজ্যে ছিলাম, সেটা সোনার তৈরি হয়ে গিয়েছে, পশ্চিম বাংলায় আসলে পশ্চিমবঙ্গটাকে সোনাই বানিয়ে দেবো। কেন পশ্চিমবাংলাকে ইন্ডিকেট করে কেন সোনার রাজ্য বানাতে হবে? যদি আপনারা সোনার রাজ্য বানানোর ইচ্ছা থাকে, 7টা বছর ভারতবর্ষের দায়িত্ব আছেন, সেই 7টা বছরে যদি ভারতবর্ষটাকে সোনা দিয়ে মুড়ে ফেলতে পারতেন, পশ্চিম বাংলাটা তো ভারতবর্ষের অঙ্গ, তাহলে পশ্চিম বাংলাকে তো আলাদাভাবে সোনা দিয়ে মোড়া লাগতো না, পশ্চিম বাংলা তো এমনি সোনার তৈরি হয়ে যেত। আসল কথা, প্রতিশ্রুতি হাজারো প্রতিশ্রুতি দিয়েছেন। সেদিনকে কোন বক্তা কেন বলছিলেন দেখি, আমি রাস্তায় দাঁড়িয়ে শুনছিলাম যে আমরা উজালা গ্যাস দিয়েছি, যে উজালা গ্যাস পাওয়ার পরে মায়ের চোখের থেকে আর জল বেরোচ্ছে না, কারণ মাকে কাঠ দিয়ে আর রান্না করতে হচ্ছে না, মাকে আর উনুন জ্বালাতে হচ্ছে না, মায়ের চোখে ধোয়া লাগছে না, মা আর কাঁদে না, মা আধা ঘন্টার মধ্যে 4 তরকারি ভাত রান্না করে ফেলছে। আমরা মায়েদের জন্য উজালা গ্যাস দিয়েছি। ও বন্ধু, তুমি কি পাগল না? তোমার মাথায় ডিস্টার্ব হচ্ছে না? স্ক্রু ঢল হয়ে গিয়েছে? আমার তো মনে হয় তোমার সাইকিয়াট্রিস্ট ডাক্তার দেখানো উচিত। মায়ের সুখ দিয়েছো, 100% মিথ্যা কথা নয়, কিন্তু ওই 300 টাকার গ্যাস 1000 টাকা দিয়ে কিনতে গেলে মায়ের চোখের জল বন্ধ হয়েছে, বাবার চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে। সেটা কি খেয়াল রেখেছো যে বাবার চোখের রক্ত কিভাবে ঝরঝর করে পড়ছে? প্রতি মাসে একটা করে গ্যাসের দাম 900 টাকার উপরে। তোমার লজ্জা করে না? তুমি ওই আমাদের জয়ন্তপুর পাগলাগারণে গিয়ে ভর্তি হয়ে ওখানে চিকিৎসা করে এসো। তোমার ভুল ভ্রম হয়েছে, তোমার প্রতি ভ্রম হয়েছে। আজকে পশ্চিম বাংলার মাটিতে, ভারতবর্ষের মাটিতে উন্নয়নের নাম করে একদম বাংলা থেকে ভারতবর্ষটাকে ধ্বংস করে দিচ্ছেন। 350 টাকার গ্যাস 900 টাকা, 350 টাকার গ্যাস 900 টাকা, 50 টাকার প্ল্যাটফর্ম টিকিট, এই 5 টাকার প্ল্যাটফর্ম টিকিট 50 টাকা, 12 টাকার কেরোসিন তেল 38 টাকা, 7 টাকার পেট্রোল 90 টাকা। কোনটার দাম বাড়েনি? কোন দামটা বাড়েনি? আজকে যারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, আজকে যারা দৈনন্দিন জীবনযাপন করে কোনো কিছুর উপরে দাঁড়িয়ে, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন যে সন্ধ্যাবেলায় জল আর দিনের বেলায় চোখের থেকে রক্ত না বের করলে তার সংসার চলে না। আপনি সোনার বাংলা বানিয়ে দেবেন, সোনার ভারত বানিয়ে দেবেন। আজকে ভোটের সময় এসে মানত করছেন, মানত তৃণমূল মানত করছে, বিজেপি মানত করছে। মানত কারা বলে জানেন? আমরা যখন চরম বিপদে পড়ি, বাড়ির যখন চরম সমস্যা হয়, তখন আমরা ঠাকুরের কাছে মানত করি, মা আমার বিপদ কেটে জোড়া পাঠা বলি দেবো, মা আমার সমস্যা মিটে গেলে জোড়া কালী পুজো দেবো, মা আমার সমস্যা মিটে গেলে 100 দরিদ্র মানুষ খাইয়ে দেবো। এগুলো হলো মানত। আপনাদের মানতের কথা আর কেউ শুনছে না, কারণ মানত আপনারা করেছিলেন যেদিনকে পা রেখেছিলেন। নরেন্দ্র মোদী বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ। কার বিকাশ হয়েছে? কার বিকাশ হলো? বিকাশ হলো অমিত শাহর ছেলে কয়েকশো কোটি টাকা ব্যাংকের থেকে ঋণ নিয়েছিলেন, ঋণগুলো মুকুব হয়ে গেল। আপনারা বলবেন ভ্যানালারা যদি 5,000 টাকা ব্যাংকের থেকে ঋণ নেয়, সেই ঋণ শোধ করবার জন্য কোর্টের নোটিশ যায়, ব্যাংকের চিঠি যায়, সেই টাকা শোধ হয় না। অমিত শাহর ছেলের কয়েকশো কোটি টাকা ঋণ মুকুব হয়ে গেল। প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি দেবেন, আজকে একটা বেকারেরও চাকরি দিতে পারেননি। তৃণমূল কিছু চাকরি দিয়েছে, তারা কেক ফেডারেশন পারে না, খেলা করি মাতন, তুমি কি আমার পর চাকরি নিবা? বাড়ি যাও, জমি বেচে টাকা নিয়ে আসো, তোমার জন্য
টাকা রেখে আছে, যোগ্যতার মূল্যায়ন নেই, তার মেধার মূল্যায়ন নেই, তার দারিদ্রতার মূল্যায়ন নেই। তুমি আমাকে কত দেখতে পারবে আগে সেটা বলো, তোমার জন্য চাকরি রেডি আছে। কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? 15 লক্ষ টাকা আমরা প্রত্যেকটা ব্যাংকের খাতায় দিয়ে দেবো, আজও পর্যন্ত দিতে পারেননি। বিদেশের থেকে যারা সুইস ব্যাংকে কালো টাকা রেখেছে, সেই কালো টাকা ফিরিয়ে আনবো, দেশের অর্থনৈতিক পরিকাঠামো হবে। নরেন্দ্র মোদী চা ব্যস্ত, অত কিছু জানে না। সে যখন ঘুটে ঘুটে দেখলো যে সুইস ব্যাংকে বহুত টাকা আছে, ও টাকা আনার চেষ্টা করলো, তখন দেখলো সেখানে সুইস ব্যাংকে যাদের টাকা আছে তারা বিজেপির সব বড় বড় নেতা। ওই টাকা যদি জোর করে নিয়ে আসা হয় তাহলে বিজেপির সরকারটাই উল্টে যাবে, তাই সুইস ব্যাংকের টাকা আনা বন্ধ হয়ে যাবে। ঠিক তেমনই ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ছলা কলা করে বেড়াচ্ছেন। ভোট যখন নিয়েছিলেন এখানকার কাউন্সিলররা, পঞ্চায়েত মেম্বাররা সবাই হাত জোর করে বলেছিলেন, আমার উপরে আস্থা রাখো, আমি তোমাদের পাশে থাকবো, আমি তোমাদের সাথে থাকবো, আমি তোমার দুর্দিনের ভরসা। তারা চুরি চোরটা করে চোরের খাতায় নাম লিখালেন। কালীঘাটের তালিক চালাক পলার থেকে চোরের টেকনিকা নিয়ে নিলেন, এমএ পাস বিএ পাস। যখন দেখলেন যে না এই চুরিতে হবে না, তার চুরির উপরে পিএইচডি করতে হবে, তখন কালীঘাটের তালিক চালা সেই শিক্ষাটাকে বাদ দিয়ে উচ্চ শিক্ষা নেওয়ার জন্য তৃণমূল থেকে পাশ হয়ে বিজেপিতে গেলেন। ওরা এখন চোরের পিএইচডি ডিগ্রি নেবে, যে ডিগ্রিটা বিজেপি দেয়। সেই চোরের পিএইচডি ডিগ্রি করবার জন্য বিজেপিতে গেলেন। আজকে দিদিভাই যখন দেখলেন যে না চোরে চোরে ভরে গেছে, কম্বলের লোক বাঁচলে যেমন কম্বল থাকে না, তৃণমূলের চোর বাঁচলে তৃণমূলটা থাকবে না, তাই দিদিভাই ফন্দিগিরি শুরু করলেন। এই নেতাদের দিয়েই বলালেন দিদিকে বলো। কেন দিদিকে বলবো? কেন ভোট দেওয়ার সময় তো দিদিকে বলতে বলেনি? তুমি তো দাঁড়িয়ে গিয়ে বলেছিলেন আমার পাশে থাকুন, আমাকে ভোট দিন, আমি আপনার পাশে থাকবো। চলবে না সে কথা। জনগণ চিনে গেছে, বাংলার মানুষ বুঝে গেছে যে 1 নম্বরের ফেরতবাজ, ভাপ্পাবাজ, চিটিংবাজ, 1 নম্বরের ঘুষখোর, আমফানের চাল চোর, শিশুদের শৈশব চোর। এই চোরকে তো আর বিশ্বাস করা যাবে না। বাংলার মানুষ ওই চোরদেরকে এড়িয়ে চলতে লাগলো। দিদি দেখলো কোনো ভরসা নেই, দিদিকে বলো। টোটোর পিছনে, অটোর পিছনে একটা নাম্বার দিয়ে সেই নাম্বারে বলা হলো দিদিকে বলো। কি বললো দিদিকে? দিদিকে কি বলবে? একজন ভদ্রলোক পাশাপাশি জমি নিয়ে গন্ডগোল, পাড়ায় সালিশ করতে আইছে, ভদ্রলোক বলছে আমি ওসব কথা শুনি রে, দিদি নাম্বার দিয়েছে, দিদিকে ফোন করে দিদিকেই বলবো যা কিছু বলার। বৌরা বলেছে ফোন নিয়ে এসো, আর কারণ কোনো সুবিধা চেয়ারগুলো সামনে ফাঁকা রয়েছে, না বসলে ভালো লাগে না। ফোন এনে দেখে তাদের পয়সা নেই, গরিব মানুষ, তাড়াতাড়ি করে 49 টাকা মেরে নিয়ে এসে বাজারে নিয়ে এসে দিদিদের ফোন করেছে। এখন রিং হচ্ছে, রিং হওয়ার সঙ্গে সঙ্গে উপর থেকে একজন তুলে বলছে হ্যালো বলে, বলছে দিদি বলছে, বলছে আমি দিদির বিয়ে বলছি। বলছে না না আমি দিদির সাথে কথা বললাম, দিদির বিয়ের সাথে বলবো না। বলছে আপনার নাম বলুন। নাম লেখা হচ্ছে, পঞ্চায়েত বলুন, পৌরসভা বলুন, ওয়ার্ড নাম্বার বলুন, পার্ট নাম্বার বলুন, বাবার নাম বলুন, আপনার ঠিকুচি দেওয়া হচ্ছে দিদির সাথে ফোন। সত্যি কথা বললে পরে মাথায় পড়বে বাস, আর দিদির যত দালাল ছেলে করবে সর্বনাশ। তাই তার ঠিকুচিটা নিয়ে হচ্ছে, এত বড় সাহস, দিদিরে ফোন করবি, তোর ব্যবস্থা করে দেওয়া হবে রাত্রিবেলা, তাই তার ঠিকুচি দেওয়া হবে। সে ফোন ধরেনি, দিদির সাথে ছাড়া কথা বলবে না। কিছুক্ষণ পরে যখন কথা বলবেই না, তখন বলছে আপনার কল ট্রান্সফার করে অন্য কলে দেওয়া হচ্ছে। এবার ফোন করলে একজন পুরুষ মানুষের বেলা, সে বলছে হ্যাঁ বলুন আপনার নাম ঠিকানা বলো। অসত্য বাবু বলেছি আমার সমস্যার কথা আমি দিদিরা বলবো, দিদি কই, আপনি কে বলছেন? বলছেন দিদির বিয়ে বলছি। আমি দিদির বিয়ের সাথে কথা বলবো না, আমি দিদির সাথে কথা বলবো। সব জায়গায় লেখা রয়েছে দিদিকে বলুন। তার সঙ্গে আধা ঘন্টা গাজানো গল্প করতে করতে দিদিকে পাওয়া গেল না। দিদির সাথে কথা বলা হলো না। কিছুক্ষণ পরে ফোনে বলতে শুরু করলো আপনার আউটগোয়িং কলের পয়সা ফিরিয়ে গেছে, পুনরায় রিচার্জ করুন। কোন ভাগ্যবান ব্যক্তি আছেন এই গঙ্গার বা এই বুকে? আমি হতদরিদ্র মানুষ, দিদির এই নাম্বারে সরাসরি কথা বলেছেন, আপনার সমস্যা মিটেছে।
জন ব্যক্তি থাকেন আমার সাথে দেখা করবেন, আমি হতদরিদ্র মানুষ আপনাকে এক কাপ চা খাওয়াবো। প্রত্যেকটা ফেরতবাজি, ধাপ্পাবাজি, মিথ্যাবাজি করে বাংলার মানুষকে আবার বিভ্রান্ত করবার চেষ্টা করছে। বিজেপি নতুন কৌশল নিয়েছে, বিজেপি নতুন কৌশল নিয়ে বলছে একবার দেখুন আমাদেরকে একবার সুযোগ দিন। গুজরাটে তোমাদের দেখিনি, গুজরাটে তোমাদের দেখিনি, যোগী আদিত্যনাথে তোমাদেরকে দেখিনি, তোমাদের সমস্ত রাজ্যে আসামে তোমাদের দেখিনি। তোমরা আসামের মানুষগুলোকে নির্বিচারে ওই ডিটেনশন ক্যাম্পের মধ্যে পড়ে দিয়েছ। আসামের লোক তোমাদের ভোট দেয়নি। ও বিজেপি বন্ধুরা, যদি পশ্চিম বাংলার ক্ষমতায় বিজেপি আসে, যারা পতাকা নিয়ে মাতব্বরি করে বেড়াচ্ছেন, আপনাদেরকে লিখে দেবে তো বিজেপি যে বিজেপি ক্ষমতায় আসলে আপনারা কেউ ডিটেনশন ক্যাম্পে যাবেন না। আমরা বলছি, আমরা বাম কংগ্রেসের জোটের পক্ষ থেকে বলছি, আমরা সেকুলার কংগ্রেস থেকে বলছি, যদি আমাদের সরকার আসে আর যদি না আসে, যদি ডিটেনশন ক্যাম্প বন্ধ হয়, এনার্জি যদি বন্ধ হয়, আমরা বুক দিয়ে আগলানোর চেষ্টা করব। বাম কংগ্রেসের সৈনিকদের রক্তক্ষরণ দেহের ওপর দিয়ে গিয়ে পালিয়ে তাদের ডেড বডিকে পালিয়ে দিয়ে ওই এনার্জি ক্যাম্পে ঢোকার ব্যবস্থা করতে হবে। আর তা যদি না হয়, একজনের যদি এনার্জি ক্যাম্পে জোর করে যায়, আমরা দায়বদ্ধতা নিয়ে তাদের পিছনে গিয়ে আমরা এনার্জি ক্যাম্পে যাব। আছে নাকি? যদি বা আমাদের সেকুলার ফ্রন্ট এই ক্ষমতায় আসে, আমরা সবাইকে চাকরি দিয়ে দেবে কথা বলতে পারবো না। তবে মতিগঞ্জের বাজারে, নিমতলার বাজারে, পাইকপাড়া, ঘাটবাংলার মতিগঞ্জ, এই অঞ্চলে যদি একটা ছেলেরও চাকরি হয়, সেটা সরকারি নিয়ম মেনে হবে। কোন নেতার পায়ে নিজেকে অঞ্জলি দিয়ে, নিজ কোন নেতার পায়ে কাটমানি দিয়ে সেই ছেলের চাকরি হবে না। আমরা যদি এই ক্ষমতায় আসি, আপনারা লকডাউনের পিরিয়ডে দেখেছেন, যখন প্রত্যেকটা স্কুল শিক্ষা বন্ধ হয়ে গেছে দিনের পর দিন, এই তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল খুলবে কি খুলবে না তা নিয়ে তার মাথা ব্যথা ছিল না। মাথা ব্যথা ছিল শুধু মদের দোকানটা খুলবে কিনা। স্কুল আজও ভালো করে খোলেনি, কিন্তু মদের দোকানটা কিন্তু ধর্ম নিয়ে চলছে, এটা হতে দেবে না। আজকে যে সমস্ত অন্যতম ব্যবসাদার ভাইরা নিজের ইচ্ছায় অনিচ্ছায় কোনো না কারোর সাথে জড়িয়ে প্রতিনিয়ত তাদের দাবিদারি করতে হচ্ছে। আমাদের এখানে যদি আমাদের প্রার্থী যেতে, তাহলে আপনাদের আমাদের প্রার্থী বা আমাদের কোন দলের নেতার পায়ে দাঁড়িয়ে ওই রাস্তার টোটো চালানোর লাইনে দাঁড়াতে হবে। আজকে বনগাঁতে কোনো একটা সময় ভ্যান এবং অটো রিক্সায় পরিপূর্ণ ছিল। সেই ভ্যান আর অটো রিক্সাগুলো তুলে দিয়ে তাদেরকে বলা হয়েছিল, যারা রিক্সা চালক, যারা ভ্যান চালক, তারাই অটো চালক হবে। আমরা দেখেছি মতিগঞ্জের এত বড় বাস স্ট্যান্ড, কুটিবাড়ির মতিগঞ্জের এত বড় রিক্সা স্ট্যান্ড, কুটিবাড়ির রিক্সা স্ট্যান্ড, পাইকপাড়ার রিক্সা স্ট্যান্ড, আমাদের টাউন হলের রিক্সা স্ট্যান্ড, বনশ্রীওয়ালের সামনে রিক্সা স্ট্যান্ড, স্টেশনের কাছে রিক্সা স্ট্যান্ড, সমস্ত একে একে উঠে গেছে। কিন্তু যখন টোটো দেওয়া হয়েছে, সেই সমস্ত রিক্সাওয়ালার একটা সিংহভাগ মানুষ সেই টোটো পেতে পারেন, সেই রিক্সা পেতে পারেননি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আমাদের দাদা বিজু সাহা আবার আমাদের দল ক্ষমতায় আসে, আমরা সবার আগে বাংলার মুখে সেই সমস্ত বঞ্চিত রিক্সা চালক, ভ্যান চালক ভাইদেরকে নিয়ে আন্দোলন শুরু করব যে তাদের ন্যায্য হোক, ন্যায্য দাবি, তাদেরকে রিক্সা ভ্যানের বদলে টোটো চালাবার অধিকার দিতে হবে। কোন দাদার দাবিদারি, কোন কাটমানি দিয়ে এই টোটো অটো চালাতে হবে না। তাই আগামী দিন এই যে বিজেপির কথা একবার দেখুন, একটা বার সুযোগ দিন, এই কথাটা নয়, শাস্ত্র
সময় থাকবে না। 5টা বছর কিন্তু আমাদেরকে ভুগতে হবে। 5টা বছর কিন্তু আর একটা সম্প্রদায় শক্তির কাছে মাথা নিচু করে থাকতে হবে। তাই আমরা আপনাদের কাছে করজোড়ে আবেদন করি যে আগামী দিন 22 তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে আমাদের সেকুলার ফ্রন্ট ধর্মনিরপেক্ষ জোটের প্রার্থী পীযূষ শাহকে, আপনার বনগাঁর ছেলে, এপারের ছেলে, প্রতিগঞ্জের ছেলে, এখানে বেড়ে উঠেছে, এখানে বাল্য জীবন থেকে শুরু করে শৈশব জীবন কাটিয়েছে, এখানে তার যৌবন দিয়েছে, এখানে সে বৃদ্ধ হতে বসেছে। বনগাঁর যে একজন শিক্ষক, একজন হেডমাস্টার, তাকে ভোট দিয়ে তাকে জিততে হবে না। আমরা কথা দিচ্ছি, পীযূষকে ভোট দিলে আপনি জয়ী হবেন, আপনি নিজের অধিকার পেয়ে যাবেন, আপনি নিজের সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, বামপন্থ ঐক্য জিন্দাবাদ, সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ।